তুষার চুপচাপ আড়াল থেকে ভিডিও করছে নীরা ও ছেলেটার কথোপকথন। তুমি বিষয়টা কেন বুঝতে চাইছো না রাহাত? আজ নিবিড় ধরা পড়ে তার ফাঁসি হয়ে গেলে আমি বাচ্চাটা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? রাহাত একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার জন্য আমার যতটুকু করার ছিল আমি ততটুকু করেছি। একটা ডিএনএ রিপোর্ট তৈরি করে দিতে বলেছো, তা আমি দিয়েছি। তুমি বলেছো আর কখনো আমার সামনে আসবে না, তাহলে এখন আবার কেন ঝামেলা করছো? নীরাও প্রতি উত্তরে বলে, দেখো রাহাত, বাচ্চাটা তোমারই। তোমার কি একটুও মায়া হচ্ছে না তার জন্য? রাহাত নীরার হাতটা মাছি তাড়ানোর মতো করে সরিয়ে দিয়ে বলে, এসব ফালতু ডায়লগ আমার সামনে দিতে আসবে না। শুধু আল্লাহ আল্লাহ করো যেন নিবিড় মুক্তি পেয়ে যায়, আর না হলে আমাকে বলবে, আমি অ্যাব্রেশনের টাকা দিয়ে দিব, অ্যাব্রেশন করিয়ে নিবে। তুষার এবার ভিডিও অফ করে চুপচাপ বেরিয়ে গেল সেখান থেকে। তার মানে নিবিড় ঠিকই বলেছিল, সে এই বিষয়ে কিচ্ছুই জানে না। বাচ্চাটা নিবিড়ের নয়, বরং এই রাহাত নামের ছেলেটার। আর ওই ডিএনএ রিপোর্টটাও ছিল ভুয়া। আর ওই দিন এই রিপোর্ট দেখিয়ে সবার সামনে এমন ইমোশনাল দেখিয়েছিল যেন এসব নাটক নয়, বরং তার চেয়ে সত্য আর কিচ্ছু নেই। কি ডেঞ্জারাস মেয়েরে বাবা! আরো একেবারে নীলার ফ্যামিলির সামনে এসব দেখিয়েছিল যেন এক ঢিলে দুই পাখি মরে। নীরার মতো কিছু মেয়েরা কি অভিনয় জানে রে ভাই? তাদের অভিনয় দেখে আশেপাশে সবাই ভাবে শুধু মেয়েটাই ঠিক আর বাকি সব মিথ্যে। তবে যাই করো, তোমার অভিনয় এবার আমি হাতে ধরে প্রমাণ সহ সবাইকে দেখাবো। আনমনে এসব ভাবতে ভাবতে রাস্তার পাশ ধরে হাঁটছে তুষার। শরীরের উন্নতি হলে আজ 2 দিন পর রুশানকে আইসিইউ থেকে বের করে কেবিনে নিয়ে আসে। সবাই একে একে রুশানকে দেখে এবার কিছুটা চিন্তামুক্ত হয় তারা। রাইসার বাবা মা আজ এসেছিল সেই সকালে। এখন দুপুর পেরিয়ে বিকেল হয়ে এলে বাসায় চলে যায় তারা। আরশিকেও বাসায় দিয়ে আসে রিদ। এই কয়েকদিনের তুলনায় আজ ঝামেলা কিছুটা কম আছে। নিবিড়ের সম্পর্কে রুশানকে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছিল বাকি কয়েকজন পুলিশ অফিসার। কিন্তু শারীরিকভাবে কিছুটা উন্নতি হলেও মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয় সে। তাই পুরোপুরি সুস্থ না হওয়া অবধি জিজ্ঞাসাবাদটা পিছিয়ে নিয়েছে তারা। তাদের ধারণা রুশানের কিডন্যাপিং এর সাথে নিবিড়ও জড়িত, কিন্তু এটা সন্দেহজনক বলে রুশান সুস্থ হওয়ার পর তার থেকে বিষয়টা জেনে পুরোপুরি শিওর হবে তারা। তার আগ পর্যন্ত নিবিড়কে অ্যারেস্ট করে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ এসেছিল, কিন্তু চারপাশে খোঁজাখুঁজি করেও নিবিড়ের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা পার হয়ে এলো, রুশানের স্যালাইন চলছে আর সে গভীর ঘুমে। ভিড় জমেছে দেখে যে কয়েকজন কেবিনে ছিল তাদের সবাইকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সাথে আছে শুধু রাইসা। রুশানের পাশে চুপচাপ বসে আছে সে। রুশান একটু একটু করে চোখ খুলে রাইসার দিকে তাকায়। দুপুরে একবার দেখেছিল, এরপর ঘুমিয়ে যাওয়ার পর আর কিচ্ছু মনে নেই। মাথাটা ব্যান্ডেজ করা, ভার হয়ে আছে অনেক। রাইসা গালে হাত রেখে বলে, এখন কেমন লাগছে? আগের তুলনায় কিছুটা ভালো লাগছে? রাইসার দিকে চেয়ে বলে, এখানে বসে আছিস কেন? বাড়ি যাসনি? বাবা আর রাজ, নিলয় এরা তো এখানে আছেই। তুই কেন কষ্ট করে হসপিটালে পড়ে আছিস? থাকতে অসুবিধা হচ্ছে না? রাইসা রুশানের চোখে দৃষ্টি রেখে বলে, বাসায় থাকলে যতটা ভালো থাকতাম এখানে তার চেয়েও বেশি ভালো আছি। বাসায় থাকলেই বোধহয় কষ্টটা হতো। রুশান এবার চারদিকে চোখ বুলিয়ে রাইসার দিকে চেয়ে বলে, রাজ কোথায়? ওকে একটু ডেকে দে তো। কথা বলতে বলতে দরজা খোলার শব্দ কানে আসে। রাইসা ওদিকে তাকিয়ে দেখে রাজ ভেতরে আসলো। রাজকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ভদ্রভাবে বলে, বসেন ভাইয়া। রাজ বসতে বসতে রাইসার দিকে চেয়ে বলে, তুমি একটু বাইরে যাও, কিছুক্ষণ পর এসো। রুশানও ইশারায় একই কথা বুঝালে চুপচাপ কেবিনের বাইরে চলে যায় রাইসা। রাজ রুশানের পাশে বসলে রুশান রাজের দিকে চেয়ে বলে, নিবিড় কোথায়? রুশানকে ধরে একটু আধশোয়া করে বসালো রাজ। শরীরের ব্যথায় কিছুটা চোখ মুখ খিচে নেয় সে। তারপর স্বাভাবিক হয়ে রাজের দিকে তাকালে রাজ বলে, নিবিড়কে আপাতত একটা জায়গায় পাঠিয়ে দিয়েছি। এই কেসে পুরোপুরিভাবে ফেসে গেছে সে। এমনকি তোর কিডন্যাপিং ও অ্যাটেম্প টু মার্ডারের দায়ভারও আপাতত নিবিড়ের উপরেই আছে। ওখানে ক্যামেরায় ও ছুরির মাঝে ফিঙ্গারপ্রিন্টও নিবিড়েরই আছে, কিছুই লুকানো যায়নি। তাই এটা বড় হয়ে গেল। এখন তোর কাছ থেকে নেওয়া জবানবন্দি নিবিড়ের শাস্তি কতটা হবে তা নির্ভর করছে। রুশানের মোটামুটি সবই মনে আছে পরিষ্কার। কিছুক্ষণ চুপ থেকে রাজকে বলে, আচ্ছা নিবিড় যেভাবে আছে সেভাবেই থাক, বাকিটা আমি বুঝে নিব। আমাকে একটু শুয়ে দে তো, শরীর ও মাথা দুটোই ব্যথা করছে খুব। রাজ আবার রুশানকে ধরে শুয়ে দেয়। রুশান আবার চোখ বন্ধ করে শুয়ে থাকে। সারা শরীর জুড়ে ক্লান্তি অনুভব হচ্ছে তার। রাজ কেবিন থেকে বেরিয়ে রাইসার সামনে দাঁড়িয়ে বলে, রুশানের দিকে খেয়াল রাখবে, কোনো প্রবলেম হলেই আমাকে কল দিবে। আর এখানে আঙ্কেলও আছে। আর রুশানের সাথে বেশি কথা বলো না, ওর এখন রেস্টের প্রয়োজন। সুস্থ হওয়ার পর না হয় সারাদিন কথা বলো। বলেই একটা মুচকি হাসে রাজ। রাজের কথায় কিছুটা লজ্জা পেয়ে চুপ থাকে রাইসা। রাজ আর কিছু না বলে তুষারকে ফোন দিয়ে বেরিয়ে যায় হসপিটাল থেকে। তুষারকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ালে একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ায় সেখানে। ড্রাইভার নেমে গাড়ির দরজা খুলে তাদের দিকে তাকালে তুষার বলে, ভাই আমরা তো আপনাকে কল করিনি, আমরা একটা সিএনজির জন্যই ওয়েট করেছিলাম। রাজ কিছুটা মৃদু হেসে বলে, আমি কল দিয়েছিলাম, উঠে পড়ো।
তুষার এবার রাজের এক হাত ধরে টেনে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলে, ভাই এত সুন্দর গাড়ি ভাড়া কম করে হলেও 2 থেকে 3 হাজার তো হাতিয়ে নিবেই, তার চেয়ে ভালো আমরা 200-300 টাকা দিয়ে সিএনজি করেই যেতে পারবো। তুষারের এমন কথায় হাসি পেল রাজের, তবুও হাসি দমন রেখে বলে, সমস্যা নেই, আমি আগেই পেমেন্ট করে দিয়েছি, এখন না গেলে আমাদেরই লস, তাই আর কথা না বলে চলো। গাড়ি চলছে নিরিবিলি। তুষার ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, ভাই গাড়িতে মনে হয় এসি আছে তাই না? ড্রাইভার ড্রাইভ করতে করতে বলে, জি স্যার। তুষার আবার বলে, তাহলে এসিটা একটু ছেড়ে দেন। ড্রাইভার আবার বলে, স্যার এসি অন করা আছে। তুষার এবার পণ্ডিতি করতে গিয়ে কিছুটা লজ্জা পেল, লজ্জা ঢাকতে বলে, ও আমি এটাই বলতে চাইছি যে এসি অন থাকার কারণে খুব ঠান্ডা লাগছে। ড্রাইভার আবার বলে, তাহলে কি অফ করে দিব স্যার? তুষার কোনো মতে হাত ছেড়ে বাঁচার মতো করে বলে, না থাক, ভালো লাগছে। পাশ থেকে রাজ মুখে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে তাদের কথা শুনে। গাড়ি সোজা গিয়ে দাঁড়ালো নিবিড় যেখানে আছে ওই বাড়িটার সামনে। রাজ আর তুষার ভেতরে যাওয়ার সময় সবাই দেখছে স্যার স্যার বলে সালাম দিচ্ছে। তুষার বুঝতে পারছে না এখানে কাকে সবাই স্যার স্যার বলছে। এর মাঝেই ইকবাল সানির গাড়িও এসে থামে বাড়ির সামনে। এই ইকবাল সানিও দেখছি রাজকে সম্মান দিয়ে কথা বলছে। রাজ তাকে নিয়ে বসলো সোফার মাঝে, পায়ের উপর পা তুলে কথা বলছে। তুষারের মাথায় কিছুই ঢুকছে না, চুপচাপ চলে গেল নিবিড়ের কাছে। নিবিড়ের কাছে গিয়েই বলে, এই তোকে এখানে কে নিয়ে এসেছে সত্যি করে বলতো ভাই? তুষারের কথায় কিছুটা অবাক হয় নিবিড়, তবুও শান্তভাবে বলে, আমি নিজেও জানি না। তারা বলল কোন রাজ চৌধুরীর কথায় আমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু কোন সেই চৌধুরী তা আমি নিজেও জানি না। তুষার অবাক ভঙ্গিতে বলে, এটা কিভাবে সম্ভব? রাজনা বলল তার বাবা গ্রামে কাপড়ের ব্যবসা করে, সেখান থেকে তাকে টাকা পাঠায় আর কোন রকম টিউশনি করে চলে। নিবিড় বলে, বলেছে তো। আর তুই কি ভাবছিস এটা আমাদের রাজের বাড়ি? এটা কখনোই পসিবল না, কারণ রাজ এত বড়লোক হলে কখনোই আমাদের সাথে ওসব ছোট বাসায় আমাদের মতো সাধারণভাবে থাকতো না। নিবিড়ের কথা শেষ হওয়ার আগেই তুষার আবার বলে, কিন্তু রাজকে দেখলাম এখানে সবাই সারসার করছে। আমার তো মনে হয় এসব কিছু আমাদের রাজেরই, তাই এখানে আমাদের সবাই এত খাতির যত্ন করে, কিন্তু রাজ এত ক্ষমতাশীল হলে আমাদের সাথে এমন সাধারণভাবে চলে কেন? আমার তো এখন সন্দেহ হচ্ছে ভাই, কে এই রাজ আর সে কি চায়? এমনিতেই রাজকে দেখতে বয়সে আমাদের থেকে বড় মনে হয়। এমন সময় রাজ সেখানে এসে বলে, কেমন ছিল সারপ্রাইজটা? তুষার ও নিবিড় দুজনই অবাক হয়ে তাকিয়ে আছে রাজের দিকে। দুজনই একসাথে বলে ওঠে, তুমি আসলে কে? রাজ মুচকি এসে তাদের সামনে বসে বলে, তোমাদের সাথে পরিচিত রাজ আর এখানের রাজ পুরোপুরি ভিন্ন, তবে কারণটা তোমাদের এখন বলবো না, সময় হলে নিজেরাই সব বুঝতে পারবে। তবে একটা কথা, এই ব্যাপারে যেন তোমরা দুজন ব্যতীত আর কেউই না জানে। তুষার বলে, নিলয় আর রুশান। রাজ আবার বলে, রুশান আগে থেকেই সব জানে, তবে নিলয় যেন এই ব্যাপারে কিচ্ছু আন্দাজ করতে না পারে। নিবিড় বলে, একটা কথা বলো তো, তুমি সবসময় নিলয়কে এড়িয়ে চলো কেন? মানে আমি প্রায় লক্ষ্য করেছি তুমি আমাদের সাথে যেভাবে মিশে চলো তার তুলনায় নিলয়ের সাথে তেমন চলো না। রাজ আবারও শান্তভাবে বলে, সেটা সময় হলেই বুঝবে। আমি শুধু সবকিছু পরিষ্কার হওয়ার অপেক্ষায় আছি, তোমরা শুধু তোমাদের মুখটা বন্ধ রাখবে আর আমি যা বলবো তাই করবে। রাজের কথাগুলো খুবই শান্ত স্বভাবের, তার কথার ধরন দেখে মনে হয় একটু জোরে কথা বললে খুব বেশি ক্ষতি হয়ে যাবে, আর সবসময় কথাও বলে কম, যতটুকু বলে তাও খুব আস্তে আস্তে আর শান্তভাবে। কিছু মানুষ থাকে খুবই ঠান্ডা মাথায় সব হ্যান্ডেল করে, রাজ কিছুটা ওই রকম স্বভাবেরই। রাজ এক হাত বাড়িয়ে দিলে নিবিড় কিছুক্ষণ চুপ থেকে রাজের হাতে হাত মিলিয়ে বলে, তোমার উদ্দেশ্য যাই হোক, যদি তা সৎ হয় তাহলে বন্ধু হিসেবে সবসময় আমাদের পাশে পাবে। সাথে তুষারও হাত মিলিয়ে বলে, আমাকেও। তিনজনই একই তালে নিশ্চুপ হয়ে আছে, হয়তো এটা সামনের বড় কোনো ঝড়ের আভাস। নির্জনে যে শুধু একটা ব্ল্যাক সাইড আছে বিষয়টা এমনও না। ভেতরে যেমনই হোক, দেশের সাধারণ মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত সে। তার দুইটা দুনিয়া, একটা অন্ধকার দুনিয়া আর একটা বাইরের দুনিয়া। সেই হিসেবে বাইরের দুনিয়ায় তার অনেক ফ্যানও আছে, অনেক বছর ধরে বাইরে মানবতার সেবায় কাজ করছে সে। ভেতরের খবরটা সকলেরই অজানা। দেশের বেশ কয়েকটি জায়গায় তার নিজস্ব বেশ কয়েকটা বৃদ্ধাশ্রম রয়েছে, যেখানে প্রায় বৃদ্ধদের সাথে সময় কাটিয়ে খবর, ইউটিউব, ফেসবুক, পত্রিকায় দারুণ আলোচনায় রয়েছে সে। সাধারণ মানুষরা নির্জন বলতেই একজন ভালো মনের মানুষকে চিনে। তেমনি তার অনেক শিশুশ্রমও আছে, যেখানে পথশিশু নিয়ে তাদের লালন পালন করা হয়। নিজ দায়িত্বে সব পথশিশুকে বড় করার উদ্যোগ নিয়েছে সে। সেখানে সকলের কাছে বিষয়টা প্রশংসনীয় হলেও তার উদ্দেশ্যটা ছিল ভিন্ন। শিশুশ্রম থেকে সাহসী ছেলেগুলো বাছাই করে একে একে তাদের আলাদা করে তাদের ছোট থেকে অল্প অল্প করে এসব বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। তবে তা সকলের অজান্তে। এসব ছাড়াও তার অনেক গুণ রয়েছে, যেমন মানব কল্যাণে তার আলাদা একটা সংস্থা কাজ করে চলে, ঘরহারা মানুষদের ঘর নির্মাণ করে দেওয়া, নিঃস্ব মানুষদের বাঁচার একটা লাইন ধরিয়ে দেওয়া, বিপদে আপদে তাদের পাশে থাকা। বাইরের দুনিয়ায় এসব নিয়ে এখন দারুণ আলোচনায় রয়েছে সে। তবে ভেতরের দুনিয়ায় তার অবস্থানটা কোথায় সেটা টোটালি সবার অজানা। বিভিন্ন সময় বিভিন্ন টিভি চ্যানেলে নির্জনের সম্পর্কে পজিটিভ নিউজ দেখে মাঝে মাঝে গর্বে আরোহীর বুকটা ভরে যায়, কিন্তু গম্ভীর হয়ে থাকে শুধু আরোহীর মা। আরোহী বড় হওয়ার পর কখনো হাসতে দেখেনি তার মাকে।
তার মনের ভেতর কি চলে সেটা আরোহী অনেকবার জানার চেষ্টা করলেও ব্যর্থ হয়। রুশানের শরীরের অবস্থা মোটামুটি উন্নত হয়েছে এখন। আধশোয়া হয়ে বসে আছে সে। শক্ত জিনিস খেতে কষ্ট হয় দেখে রাইসা একটা পাত্রে দুধ নিয়ে তার মাঝে পাউরুটি ভিজিয়ে রুশানের মুখে খুব যত্ন করে তুলে দিচ্ছে এক এক করে। রুশানের খাওয়া শেষ হলে ওড়না দিয়ে রুশানের মুখ মুছে দিচ্ছিল সে। এমন সময় দরজায় টকটক আওয়াজ আসলে ওখানে সবকিছু গুছিয়ে রেখে ভেতরে আসার অনুমতি দিল তাকে। একজন ডাক্তার ভেতরে এসে রুশানের দিকে চেয়ে বলে, আপনি যদি এখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকেন আর সুস্থভাবে কথা বলতে সক্ষম হন তাহলে দুজন অফিসার আপনার সাথে দেখা করতে চাইছে, হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারে তারা। রুশান মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে বলে, জি তাদের আসতে বলুন। ডাক্তার কেবিন থেকে বেরিয়ে চলে গেলে তার পেছন রাজ ভেতরে আসে। রুশানের পাশে বসে রাইসার দিকে চেয়ে বলে, খাইয়েছ সবটা? রাইসা বলে, না ভাইয়া, অর্ধেকটা খেয়েছে, বাকিটা রেখে দিয়েছে। রাজার কিছু না বলে রুশানের দিকে তাকালে রুশান বলে, মাস্ক পরে নাও, দুজন অফিসার আসবে, আর তোমরা যাই জানো কেউ কিছু বলবে না, যা বলার আমি বলবো তাদের। একটু পর দুজন অফিসার এসে কেবিনে প্রবেশ করলো। রাজ আর রাইসা চুপচাপ এক পাশে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞাসাবাদের মাঝে তারা রুশানকে বলে, তোমার মনে আছে রুশান যে কারা তোমার সাথে এমনটা করেছে? রুশান স্বাভাবিকভাবে বলে, জি আমার মনে আছে সবটা। গাড়ি নিয়ে বের হয়েছিলাম, সাথে আজিমও ছিল। হুট করে গাড়ির মাঝে স্প্রে করার পর আর কিছু মনে নেই। হুট করে চোখ খুলে দেখি কারো জালে ফেসে গেলাম আমরা দুজন। আজিমকে ওখানে মেরে ফেলেছে তারা। এর মাঝে সিনিয়র অফিসার আহাদ বলে, তুমি কি চিনতে পেরেছিলে তারা কে বা কোন দলের লোক? রুশান দুই দিকে মাথা নাড়িয়ে বলে, ছেলেটাকে এর আগে কখনো দেখেনি, তবে এটা শিওর যে ছেলেটা ওই নির্জনেরই দলের লোক। এই বিষয়ে সেখানে কিছুটা বলেছিল আমাকে, আর ছেলেটার নাম হলো পিন্টু। পাশ থেকে রাজ কিছুটা চমকে ওঠার মতো অবস্থা হলো। পিন্টু নামটা কেমন পরিচিত মনে হচ্ছে তার। কিছুটা ভাবার পর মনে পড়লো এক পিন্টুর কথা, যার ডিটেলস তার কাছে এসেছিল। তবে কি সেই রুশানের এমন অবস্থা করেছে? বিষয়টা পুরোপুরি শিওর নয়, কারণ ছেলেটা নীলয়ের রিলেটিভ ছিল। এমনটা হলে নীলা জানার কথা। আহাত আবার বলে, আর নিবিড় নামে ছেলেটা এর সাথে কতটুকু জড়িত? সবার সন্দেহের তীর ওই ছেলেটার দিকেই যাচ্ছে। রুশান এবারও স্বাভাবিকভাবে বলে, নিবিড় আমার ফ্রেন্ড, সে কিছুই করেনি, বরং আমাকে বাঁচাতে ওই জায়গাটায় গিয়েছিল। আহাত আবার বলে, ছেলেটা নামে একটা মার্ডারের অভিযোগ আছে, মাথা কেটে ফেলা হয়েছিল, আর সেখানে থাকা ছুরিতেও নিবিড়ের ফিঙ্গারপ্রিন্ট ছিল। রুশান আবারও বলে, অভিযোগটা মিথ্যা, নিবিড় কোনো মার্ডারই করেনি। আমি নিজে আমার জীবন বাঁচাতে মার্ডারটা করেছিলাম, তারপর নিবিড় আমার থেকে ছুরিটা নিয়ে ফেলে দিয়েছিল, হয়তো তাই ওখানে তার ফিঙ্গারপ্রিন্ট লেগেছিল। সে আমার ফ্রেন্ড, আমার ক্ষতি করতে চায়নি সে, বরং আমাকে সেভ করে সেখান থেকে হসপিটাল অব্দি নিয়ে এসেছিল। তার মানে বলতে চাইছো নিবিড় এসবে জড়িত না, বরং তুমি নিজেকে সেভ করতে মার্ডারটা করেছিলে, আর নিবিড় সেখান থেকে তোমায় সেভ করে নিয়ে এসেছিল? রুশান ছোট্ট করে বলে, জি। সিনিয়র অফিসার আহাদ জিজ্ঞাসাবাদের সবটা শেষ করে রুশানের দিকে চেয়ে বলে, দেখো রুশান, হাজার হলেও তুমি আমাদের অনেক জুনিয়র অফিসার হিসেবে জয়েন করেছো মাত্র কয়েক বছর হলো। এখনো পুরোপুরি ভাবে তুমি সব বিষয়ে পাকা নও, তবুও যে মিশন তুমি নিয়েছো তাতে তোমার আরো কেয়ারফুলি চলাফেরা করা উচিত। ভুলে যেও না, এর আগে অনেক অফিসার এই মিশনে নেমে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। নির্জনের ব্যাপারে আমরা যাই তথ্য পাই তা কোনোটাই প্রমাণযোগ্য নয়। তার সম্পর্কে এখনো কেউই কোনো নেগেটিভ প্রমাণ বের করতে পারেনি। সো যা করবে খুব সাবধানতার সাথে করবে, আর এখন থেকে তোমার সিকিউরিটি আরো স্ট্রং করে দেওয়া হবে। ঠান্ডা মাথায় করবে সব। আপাতত আমরা আসি, আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে তুমি। সিনিয়র অফিসারগুলো সেখান থেকে চলে গেলে রাইসা তার পাশে এসে বলে, ওরা আপনাকে কিসের জুনিয়র অফিসার বলছে আর কিসের মিশনের কথা বলছে? আপনি না বলেছিলেন আপনি জব করেন? তাহলে এসব অদ্ভুত প্রশ্ন কেন? আর আপনারই বা এত শত্রু কোথায় থেকে আসলো? কি হচ্ছে এসব? রুশান চুপচাপ রাইসার দিকে চেয়ে শান্তভাবে বলে, দেখ, আমার সম্পর্কে সবটা জানার অধিকার তোর আছে, তোকে সবই বলবো আমি, আর তা সময় হলে। রাইসা আবারও নাছরবান্দার মতো বলে, না আমি এখনই শুনতে চাই সব। এর মাঝে পাশ থেকে রাজ বলে, রাইসা শান্ত হও তুমি। রুশান যেখানে জব করে সেখানে অফিসার পদের একটা ব্যক্তিগত বিষয় নিয়ে পিন্টু নামের একটা ছেলের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল, তাই এমনটা করে ফেলেছে পিন্টু। এটাই হলো মূল কারণটা। রুশান আর চোখে রাজের দিকে তাকালো। কত সুন্দর একটা মিথ্যা গল্প সাজিয়ে রাইসাকে বুঝিয়ে দিল সে। আজ বেশ কিছুদিন পর আরোহীকে পড়াতে গেল রাজ। দেখে আরোহী চুপচাপ বসে আছে মুখ গোমড়া করে। রাজকে দেখেও তার দিকে তাকাচ্ছে না। রাজ নিজের মতো করে আরোহীকে বোঝানোর চেষ্টা করলে আরোহী হুট করে বলে, এটা কি আপনার শ্বশুর বাড়ি যে যখন ইচ্ছে আসলেন আর যখন ইচ্ছে আসলেন না? এটা আপনার টিউশন, সো টাইম টু টাইম আসা আপনার কর্তব্য। আরোহীর মুখে এমন কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে আরোহীর দিকে চেয়ে থাকে রাজ। হুট করে আরোহী খুব নরম হয়ে গিয়ে বলে, সরি স্যার, আমার এভাবে বলা উচিত হয়নি, আই এম রিয়েলি সরি, বাট আপনি কেন বোঝেন না? আপনাকে না দেখে আমি থাকতে পারি না। প্রতিদিন আসা, দেখা হওয়া, কথা বলা মানুষটা হুট করে উদাও হয়ে গেলে কতটা কষ্ট হয় তা কেন বোঝেন না? রাজ শান্তভাবে বলে, এসব অপ্রাসঙ্গিক কথা আরোহী,
আর আমি আগেই বলেছি পড়া ছাড়া অন্য কোনো টপিক নিয়ে কোনো কথা হবে না। আরোহী আবার বলে, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে এসব আর বলবো না, তবুও আমি কোন পরিস্থিতিতে থাকলে এমনটা বলতে বাধ্য হই তা কি আপনি একটুও বুঝতে চান না? আচ্ছা সরি, আর বলবো না, কষ্ট হলেও চুপ থাকবো। তবুও আপনি কথা দেন যে হুট করে এভাবে হারিয়ে যাবেন না। দেখেন, আপনাকে কিছুই করতে হবে না, আমাকেও ভালোবাসতে হবে না আপনার, আমি শুধু আপনাকে একবার দেখবো, তবুও আপনি আসবেন, ব্যাস। এর বাইরে আর কোনো অভিযোগ থাকবে না আমার, এই প্রমিস। রাজ কি করবে তা নিজেই বুঝে উঠতে পারছে না এক মুহূর্তের জন্য। কিছুক্ষণ দুই হাত মাথায় রেখে নিশ্চুপ হয়ে বসে থেকে আরোহীর দিকে চেয়ে বলে, এবার চোখের পানি মুছে বই বের করো। আর হ্যাঁ, বাচ্চাদের মতো যখন তখন কেঁদে দিবে না, না হলে সত্যিই চলে যাব কিন্তু। মুহূর্তেই যেন নিজের মাঝে অদ্ভুত এক প্রশান্তি অনুভব হয় আরোহীর। অশ্রু ভেজা চোখগুলো যেন মুহূর্তে ঝিলিক দিয়ে উঠে, যেন এতটুকুতেই সেই অনেক হ্যাপি। রাস্তার একপাশে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তুষার, হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ ওভাবে সময় পার করলে একটা লোক এসে তার সামনে দাঁড়ায়, চারদিকে তাকিয়ে কাগজে মোড়ানো ছোট কিছু একটা তুষারের হাতে দেয়। তুষার খুলতে গিয়েও না খুলে পকেটে নিয়ে বলে, কাজে দিবে তো? লোকটা বলে, কোনো সন্দেহ নেই, আপনি শুধু অল্প একটু একটা রুমালে লাগিয়ে মুখে চেপে ধরবেন, ব্যাস। তুষার আবার বলে, একবার অজ্ঞান করলে কতক্ষণ ওভাবে থাকবে? লোকটা কনফিডেন্স নিয়ে বলে, কম করে হলেও 5 থেকে 6 ঘন্টার আগে জ্ঞান ফিরে আসার কোনো চান্সই নেই। তবে সাবধান, এটা সাথে নিয়ে ধরা পড়লে কিন্তু জেলও খাটা লাগতে পারে, সাবধানে যাবেন, আসি আমি।